স্বাগত ডিবিসির দেশের সংবাদে। আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা তরফদার। এবার জানাবো খবরের বিস্তারিত। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের বিভিন্ন সংসদীয় আসন ঘিরে সরব বিএনপির সিনিয়র নেতাদের সন্তানরা। নিজ নিজ এলাকায় তৃণমূলের নেতাদের নিয়ে জোর তৎপরতা চালাচ্ছেন তারা। কেউ গেল 15-16 বছর ধরে নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া মামলা নিষ্পত্তিতে কাজ করছেন, কেউ আবার বাবার অনুপস্থিতিতে তৃণমূলকে শক্তিশালী করতে কাজ করছেন। পুরনো ধারা ভেঙে রাজনীতিতে গুণগত মান পরিবর্তন আনতে চান সবাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বন্দর পতেঙ্গা মিলে চট্টগ্রাম 11 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন পোরখাওয়া এই রাজনীতিক। তার সন্তান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী বাবার পদাঙ্ক অনুসরণ করে দলীয় নেতাদের সংগঠিত ও গবেষণা দলের বিভিন্ন কার্যক্রম ছড়িয়ে দিতে ওয়ার্ডে ওয়ার্ডে কাজ করছেন। আমাদের মূল কাজ ছিল রাজনীতিতে নতুন কিছু আনা, নতুন কিছু সংযুক্ত করা এবং নতুনভাবে মানুষের স্বপ্ন দেখা। বিশেষ করে আমরা যারা রাজনৈতিক পরিবারের সন্তান, আমাদের কিন্তু মানুষের প্রতি রেসপন্সিবিলিটি আছে, কারণ এই দেশটা কিন্তু আমাদেরকে সব কিছু দিয়েছে। চট্টগ্রামের আরেক বর্ষিয়ানো রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান মৃত্যুর আগ পর্যন্ত তিনি সামলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যানের পদ। 1991 ও 2001-এর নির্বাচনে জয়ী হয়েছেন কোতোয়ালি থেকে। তার ছেলে সাইদ আল নোমান বিদেশে উচ্চশিক্ষা শেষে চট্টগ্রামে ফিরে গড়েছেন বিশ্ববিদ্যালয়। রমজান ও ঈদে চট্টগ্রাম 10 আসনের বিভিন্ন ওয়ার্ডে কর্মসূচি করেছেন তিনি। রাখতে চান বাবার কাজের ধারাবাহিকতা। আমার পরিকল্পনার কাজ আমি বহু আগে থেকে শুরু করে দিয়েছি। আমি মানুষের সাথে ছিলাম, চট্টগ্রামেই আছি, চট্টগ্রামেই 20 বছর ধরে প্রতিষ্ঠান করছি এবং এখানেই থাকবো। মানুষ সিদ্ধান্ত নেবে আমাকে তারা কোথায় দেখতে চায়। বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন মেয়রের পাশাপাশি হয়েছিলেন মন্ত্রীও। তার ছেলে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বিএনপির চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এক যুগের বেশি সময় ধরে নিজ এলাকা হাটহাজারীতে দলীয় নেতাদের সংগঠিত করতে কাজ করছেন মীর হেলাল। প্রতিটি প্রোগ্রাম আমি রাজপথে করেছি এবং ব্যাপক পরিমাণ লোক সমাবেশ হয়েছে। এখনও একই ধারাবাহিকতায় আমি কাজ করে যাচ্ছি। স্বাভাবিক একজন রাজনৈতিক কর্মী হিসেবে নিজের জনপ্রিয়তা যদি যাচাই বাছাই করতে চাই, এটা তো নির্বাচন ছাড়া আর কোনো মাধ্যম নেই। এছাড়া চট্টগ্রাম 5 আসনে সাবেক হুইপ ও বিএনপি নেতা ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা ও চট্টগ্রাম 7 রাঙ্গুনিয়া আসনে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীও নিজ নিজ এলাকায় সরব। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে ঈদের আনন্দ। সেই আনন্দের বদলে বিষাদ ছড়িয়েছে জুলাই আগস্ট আন্দোলনে জামালপুরের 17 শহীদ পরিবারে। প্রিয়জনদের হারিয়ে এই আনন্দ অনেকটাই ম্লান। খুশির চেয়ে কষ্টই যেন বয়ে এনেছে এবারের ঈদ। পরিবারগুলোর একটাই দাবি, প্রতিটি হত্যার দৃষ্টান্তমূলক বিচার। জুলাই আগস্ট আন্দোলনে শহীদদের পরিবারে এখনও শোকের ছায়া, নেই ঈদের আনন্দ। কেউ হারিয়েছেন বাবা, কেউ বা সন্তান অথবা স্বামী। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা অনেক পরিবার। সাভারের মুরগির দোকানের কর্মচারী ফারুক 20 জুলাই দোকানের ভেতর ঢুকে ফারুককে লক্ষ্য করে গুলি ছোঁড়ে পুলিশ। পরের দিন মারা যান তিনি। প্রতি বছর ঈদে ফারুক স্ত্রী সন্তানদের জন্য নতুন জামা কাপড়ই কিনে আনতেন না, বয়ে আনতেন পরিবারের জন্য আনন্দ। কিন্তু এবার প্রিয়জন হারানোর শোকে ম্লান তাদের ঈদ আনন্দ। ঈদের আগে মার্কেট করে নিয়ে আসতো ওদের 2টা সন্তানের জন্য, আমার জন্য, কিন্তু ঈদের ক্ষেত্রে নাই। আমার বাবা আমাকে ঈদের আগে জামা কাপড় কিনে দিত। ঈদের আনন্দ নেই শহীদ সুমন হাসানের পরিবারেও। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা পরিবার, অনিশ্চিত ভবিষ্যতের ঘোর অন্ধকার। আমার এবার ঈদ কোনো ঈদ নাই। আমার ছেলে তো আজ থাকলে আমার সবার দেখ ঘুরতো। সবার মুখে মিশা থাকি, দোলে দোলে সব পোলাপান দেয়া যায়। আমার বাবা সুমন হাসানের তো খুঁজা পাই না। শহীদ শেখ আবুজর, লিটন, জসিম সহ 17 শহীদ পরিবারের কারো ঘরেই নেই ঈদ আনন্দ, কেবলই কষ্টের বেদনা। প্রতিটি হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি পরিবারগুলোর। জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারগুলোর জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। শহীদ পরিবারকে প্রতি পরিবারের প্রতি 20,000 টাকা করে মোট 3,20,000 টাকা
প্রদান করেছি। এছাড়া অন্যান্য পরিবারদের, শহীদ পরিবারদের সাথে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত যোগাযোগ অব্যাহত আছে। থেমে থাকে না সময় জীবন, কিন্তু উপার্জনক্ষম প্রিয় মানুষটিকে কেড়ে নেয়ার ক্ষতি কি আর পূরণ হবে কোনোদিন? ডিবিসি নিউজ ডেস্ক। জেলে থেকে এবং পালিয়ে বিদেশে পাড়ি জমানো সাবেক 2 প্রতিমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস বরিশাল নগরীতে তাদের সম্পদ বিক্রি করছেন। এছাড়া আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত অনেকেই দুর্নীতির মাধ্যমে গড়ে তোলা সম্পদ বিক্রির চেষ্টা করছেন, তবে ক্রেতা সংকটে পড়েছেন তারা। দুর্নীতিবাজদের সম্পদ বিক্রিতে সরকারের কঠোর হস্তক্ষেপের দাবি এলাকাবাসীর। 3 বছর আগে বরিশালের করিমকুটির এলাকায় 5তলা ভবন নির্মাণ করেন বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জাহিদ ফারুক। একাধিক মামলায় বরিশাল কারাগারে থেকেই প্রায় 2 কোটি টাকায় বিক্রি করেছেন ভবন ও জমি। একইভাবে নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকায় বীর উত্তম ভবন ও রূপাতলীর হাসপাতাল বেচার জন্য ক্রেতা খুঁজছেন সাবেক প্রতিমন্ত্রী শাহজাহান ওমর। সম্পত্তি বিক্রি করার চেষ্টায় আছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনার এপিএস খায়রুল ইসলামও। আওয়ামী লীগের অনেক পাতি নেতাও কোটি কোটি টাকা বানিয়েছেন এবং এদেশে যেই সম্পদ আছে সেই সম্পদগুলি বিক্রি করছে। এক আমলে কামাইছে, এখন বিক্রি পায়তারা করে টাকা পয়সা লুটপাট করে নিয়ে যাইতেছে। বিগত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী এমপিদের দুর্নীতির মাধ্যমে গড়ে তোলা সম্পদ বাজেয়াপ্ত করে জনকল্যাণে ব্যয়ের দাবি নগরবাসীর। আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, এই সমস্ত ফ্যাসিস্টদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এটা জনকল্যাণে ব্যয় করার জন্য। বাড়িটা নাকি বিক্রি করে দেবে, সে নাকি বাইরে চলে গেছে। দুর্নীতির সম্পদ গোপনে বিক্রি বন্ধ এবং মালিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি নাগরিক সমাজের। টিআইবি মনে করে যারা এই ধরনের অপরাধ করেছে তাদের শাস্তি হওয়া উচিত। বিগত সরকারের এই ধরনের মন্ত্রী প্রতিমন্ত্রীরা যারা এখন আটকে আছে বিভিন্ন জেলে, তাদের এর বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত। বরিশালের উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র থেকে শুরু করে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িতরা জমি ও বহুতল ভবন বিক্রির জন্য ক্রেতা খুঁজছেন বলে জানান স্থানীয়রা। ডিভিসি নিউজ ডেস্ক। পাবনায় 2024-25 অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্পের অর্থ ব্যবহারে চরম স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। দরিদ্রদের উন্নয়নের কথা থাকলেও বরাদ্দ দেওয়া হয়েছে সরকারি প্রতিষ্ঠানে, তবে নিজেদের ভুল স্বীকার করে বরাদ্দ সংশোধনের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টি, খাদ্যশস্য সরবরাহ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সহ সমাজের বিভিন্ন উন্নয়নে বরাদ্দ দিয়ে থাকেন সংসদ সদস্যরা। বর্তমানে জেলা প্রশাসকের মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে এই প্রকল্প, তবে অর্থ বরাদ্দে চরম স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে পাবনা জেলা প্রশাসনের বিরুদ্ধে। 2024-25 অর্থ বছরে জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা থেকে দেয়া 60 লাখ টাকা বরাদ্দের বড় অংশ গেছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে। খরচ হবে জেলা প্রশাসকের বাসভবনে পুকুরের পার বাঁধাই, আগাছা পরিষ্কার, ফুলের বাগান, মাটি ভরাটের কাজে। সার্কিট হাউজের রক্ষণাবেক্ষণের দায়িত্ব গণপূর্ত বিভাগের হলেও বরাদ্দ রাখা হয়েছে এ খাতেও। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। দুস্থদের জন্য যে বরাদ্দ প্রায় 60 লক্ষ টাকা, সেই টাকার অধিকাংশ টাকাই তার বাংলা রংচং করার কাজে ব্যয় করেছেন জেলা প্রশাসক মহোদয়। এগুলো গরিব মানুষের জন্য টিয়ারটা, এটা দিয়ে শহর বা জেলা পরিষদ বা উপজেলা এটা করার কোনো কিছু আমার মনে হয় নাই। এ ব্যাপারে নানা অজুহাতে ক্যামেরার সামনে কথা বলতে চান না দুর্যোগ ব্যবস্থাপনা শাখার কেউ, তবে নিজেদের ভুল স্বীকার করে পুনরায় বরাদ্দ সংশোধনের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। টিআরের টাকা পৌরসভার মধ্যে ব্যবহার করার আসলে সুযোগ আছে কি? আমার নীতিমালা দেখে আমি বলতে পারবো না, আমি শাখায় নতুন আসছি, বিষয়টা এটা আমি আসার আগেই পাশ হয়েছে দেখা যাচ্ছে। জনগুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে সার্বিক নিরাপত্তা, সরকারি সম্পদ রক্ষা, এই হিসাব করে আমরা সার্কিট হাউসের কিছু জায়গায় পরিষ্কার করেছি। তারপরে আমরা এখানে আরও জনগুরুত্বপূর্ণ কোনো কাজ থাকলে এটা রিপ্লেস করে দিব। এদিকে চলতি বছর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় সারা দেশে সব উপজেলায় বরাদ্দ দেওয়া হয় 12 কোটি 80 লাখ টাকা। সেখানে পাবনা জেলা প্রশাসকের কাছে 20 লাখ টাকা এলেও তা কোনো উপজেলাতেই না দেওয়ার অভিযোগ উঠেছে। পার্থ হাসান, ডিবিসি নিউজ, পাবনা।
চৈত্রের শুরুতে বৃষ্টি হওয়াতে ভালো ফলনের আশায় বুক বেঁধেছেন রাজশাহীর আম চাষিরা। গত 2 বছর আবহাওয়া অনুকূলে না থাকায় আমের আশাতীত ফলন হয়নি। মাত্র 30 থেকে 40% গাছে মুকুল এসেছিল। তবে এবার আমের গুটি ঝরা কমবে, তাই ভালো ফলনের আশা বাগানীদের। গত বছর প্রায় একই সমান জমিতে বাগান থাকলেও আবহাওয়ার কারণে তেমন ফলন হয়নি। চাহিদা অনুযায়ী আম বাজারে না থাকায় দাম ছিল চড়া। তবে এবার শুরু থেকেই আবহাওয়া ভালো। অন্যান্য বছর চৈত্রের খরা ও তাপদাহে গুটি ঝরার প্রকোপ দেখা দেয় মহামারী আকারে। এবার গুটির শুরুতেই বৃষ্টি হওয়ায় সে সংখ্যা আর নেই। বাগানের প্রায় 75% গাছে এবার মুকুল এসেছে। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা চাষিদের। বৃষ্টি হতে মুকুলে যে কটা গুটি বেঁধেছে মানে আরো ভালো হলো। এবার উৎপাদন তো মোটামুটি বোধহয় ভালোই হবে বলে আশা করছি। আবহাওয়া প্রভাবের কারণে, কুয়াশার কারণে অনেক মুকুল নষ্ট হয়ে গেছে। মুকুল যে অনুযায়ী আছে হবে, আশা করছি অনেকটা ভালো হবে। গত বছরের থেকে এবার মুকুলের সংখ্যা একটু হলেও বেশি আছে। একই আশা করছে কৃষি বিভাগও। এবছর যে মুকুলকালীন সময়ে আবহাওয়া বেশ ভালো ছিল, আমের মুকুল যথেষ্ট পরিমাণে এসেছে, সেখানে বৃষ্টিপাত হয় নাই বললেই চলে। কুয়াশাও কম ছিল, ফল ধারণের জন্য উপযোগী পরিবেশ ছিল এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক জায়গায় এখন ফল চলে আসছে এবং ভালো মতোই আপনার ফল ধারণ হয়েছে। এবছর জেলায় 19,600 হেক্টর আমের বাগান থেকে 2,60,000 মেট্রিক টন আম উৎপাদনের আশা করা হচ্ছে। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। কৃষিতে দিন দিন বাড়ছে আধুনিক যন্ত্রের ব্যবহার। ক্রমবর্ধমান চাহিদা পূরণে কুষ্টিয়া অঞ্চলে গড়ে উঠেছে বেশ কয়েকটি কারখানা। আমদানি নির্ভরতা কমিয়ে কৃষককে দেশি যন্ত্র সরবরাহ করছে উদ্যোক্তারা। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে পৃষ্ঠপোষকতার দাবি উদ্যোক্তাদের। ধান রোপণ থেকে মারাই, এখন সবকিছুই হচ্ছে আধুনিক যন্ত্রের সাহায্যে। একই সাথে গম কাটা ও মারাই সহ কৃষিতে বাড়ছে যন্ত্রের ব্যবহার। একসময় শতভাগ আমদানি নির্ভর হলেও এখন কৃষকের প্রয়োজন মেটাচ্ছে দেশি তৈরি বিভিন্ন প্রকার কৃষি যন্ত্র। কুষ্টিয়ার বটতৈল সহ বেশ কয়েকটি এলাকায় গড়ে উঠেছে কারখানা। তুলনামূলক কম দাম ও যন্ত্রাংশ সহজলভ্য হওয়ায় আগ্রহ বাড়ছে কৃষকের। প্রতি বছর এসব যন্ত্রের মেলাও বসছে। কৃষি মেলা এসে যখন নতুন নতুন যন্ত্রাংশ দেখতে পাচ্ছি, তখন সেখান থেকে আমরা ক্রয় করে আমরা কৃষি উন্নয়ন বাড়াতে পারবো, এটা আমরা আশা করি। আরও যন্ত্রপাতি নেওয়া যায় কিনা, কৃষি যন্ত্র যেগুলো সহজে কাজ করা যায়, এই বিষয়গুলো ঘুরে দেখতেছি এবং অনেক স্টলের সাথে কথাও হচ্ছে। উদ্যোক্তারা বলছেন বাজারে টিকে থাকতে বিদেশি প্রযুক্তির সাথে প্রতিযোগিতা করতে হচ্ছে। কৃষকদের সচেতন করতে পারলে বাড়বে দেশি যন্ত্রের বাজার। এই মেলায় আসলেই অনেকের এই খুচরা যন্ত্রাংশ প্লাস মেশিনের চাহিদা এবং কার কি কোনটা দরকার হয় এটা একই স্থানে পেয়ে যায়। দেশীয় প্রযুক্তির মাধ্যমে দেশীয় মাল দিয়ে চালের সাথে পাল্লা দিয়ে আমরা অনেক ভালো মানের মেশিন তৈরি করতেছি। কৃষি যান্ত্রিকীকরণে যন্ত্র উদ্ভাবন, উৎপাদন ও উন্নয়নে জোর দিচ্ছে সরকার। উদ্যোক্তারাও বলছেন পৃষ্ঠপোষকতা পেলে গবেষণার মাধ্যমে উন্নত মানের যন্ত্রাংশ উদ্ভাবন সম্ভব। দেশীয় আমাদের মতো উদ্যোক্তাদেরকে উদ্বুদ্ধ করে দেশের কৃষকদেরকে এবং মেশিনের মেকানাইজেশনের সলিউশন যেন সঠিকভাবে দিতে পারে, এই জন্য ওনারা আমাদের সাথে রিসার্চের কাজ করতেছে এবং দেশের কৃষকের উন্নয়নে কাজ করতেছি। যন্ত্র তৈরি উদ্যোক্তা যারা আছেন ওনাদেরকে কি করে আসলে আরও সক্ষম করে তোলা যায়, ওনাদের আত্মবিশ্বাস আরও কীভাবে বাড়িয়ে দেওয়া যায়, সেটার জন্য আমরা কিন্তু এই প্রকল্পে যে গবেষণা কাজগুলো সেগুলো কিন্তু আমরা ওনাদের সাথে পার্টনারশিপের মাধ্যমে করেছি। দেশে উৎপাদিত কৃষিযন্ত্রের বাজার প্রায় 1100 কোটি টাকা। পৃষ্ঠপোষকতা পেলে বিক্রি যেমন বাড়বে, তেমনি এ খাতে কর্মসংস্থান হবে হাজারো মানুষের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।